হ্যালো স্টুডেন্টস, আজকে আজকে বাংলা থেকে ব্যাকরণ পড়াবো, সমাস আলোচনা করব। সমাস আলোচনায় চলে এলাম। তো তোমরা প্রত্যেকে একটু নোটবুক নিয়ে বসে যাও, প্রত্যেকে খাতা আর পেন নিয়ে বসো, একটুখানি তোমরা খাতায় নোট করে নেবে। তো সমাস দেখো, আমরা জানি যে সমাস কাকে বলে প্রথমে আমাদের জানতে হবে। হ্যাঁ, সমাস শব্দের অর্থই হচ্ছে সংক্ষিপ্ত। তো দুই বা ততোধিক, যেটা ডেফিনেশন আছে সেটা হলো দুই বা ততোধিক অর্থযুক্ত পদের এক পদে মিলিত হওয়াকে সমাস বলে। দুই বা ততোধিক অর্থযুক্ত পদের এক পদে মিলিত হওয়াকেই সমাস বলে। ঠিক আছে, উদাহরণ যেমন হলো মহান যে জন, সেটা হলো মহাজন। এক পদে কোনটা পরিণত হচ্ছে সেটা সমস্ত পদ বলা হয়, এক পদে যেটাকে আমরা পরিণত বলি সেটা হলো মহাজন। আর দুই বা ততোধিক সেগুলো হলো সমস্যমান পদ, যেমন মহান যে জন, এইগুলো হলো সমস্যমান, এক একটা পদ হচ্ছে সমস্যমান পদ। আর পদ কেন বলছি, বাক্যে যেহেতু প্রযুক্ত হচ্ছে এবং শব্দের সাথে বিভক্তি যুক্ত হচ্ছে সেই জন্য পদ। তো এক বা ততোধিক বা দুই বা ততোধিক হচ্ছে সমস্যমান পদ, এবং সেইগুলোকে মিলিত করে সংক্ষেপে যখন নিয়ে আসছি সেটা হলো সমস্ত পদ, এবং সেটাকে আমরা সমাস বলছি। এবার মহান যে জন সেটা হলো ব্যাস বাক্য, আর মহাজন হচ্ছে সমস্ত পদ। এবার দেখো, সমাস এই শব্দের অর্থ সংক্ষিপ্ত, আগেই বলেছি সংক্ষিপ্ত করলাম মহান যে জনকে, সংক্ষিপ্ত করে মহাজন করলাম। তো সমাসের উপাদান আছে, প্রথমত এক হচ্ছে সমস্ত পদ, দুই হচ্ছে সমস্যমান পদ, তিন হচ্ছে পূর্বপদ, চার হলো পরপদ বা উত্তর পদ, আর পাঁচ হচ্ছে ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য। এবার ব্যাসবাক্যের আরেক নাম কিন্তু হলো বিগ্রহ বাক্য। এবার তোমাদের একটা কথা বলি, যেমন দেখো মহাজন, এটা সমস্ত পদে পূর্বপদ, আর পরপদ কোনটা হবে? মহাজনের মহা হচ্ছে পূর্বপদ আর জন হচ্ছে পরপদ। এবং সমস্যমান পদগুলোর মধ্যেও কিন্তু পূর্বপদ পরপদ আছে। মহান যে জন, এখানে কিন্তু মহান হলো পূর্বপদ আর জন হলো পরপদ। এই গেল মহান যে জন আর মহাজনের মধ্যে যে সমস্ত পদ, সমস্যমান পদগুলোর মধ্যে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য এবং সমাসের উপাদান। এই হলো মোটামুটি সমাস এবং সমাসের উপাদান সম্পর্কে ছোট্ট সংক্ষেপে আলোচনা। সমস্তমান পদ কাকে বলে একটুখানি ডেফিনেশনটা দিয়ে দিই। দেখো, বিভিন্ন পদ মিলিত হয়ে এক পদে পরিণত হলে তাকে বলে সমস্ত পদ, বা এক পদ গঠিত হলে তাকে বলা হয় সমস্ত পদ। যেমন হলো দেশের জন্য হিত, যদি বলি সেটাকে সংক্ষেপে যখন নিয়ে আসছি সেটা হলো দেশ হিত, সেটা হলো সমস্ত পদ। দেশ হিত হলো সমস্ত পদ। প্রসেসটা হলো মানে দেশহিত, আমরা যখন যদি বলি দেশহিত কী, তখন দেশহিতে ব্যাসবাক্য সহ সমাস কী হবে, তখন ব্যাসবাক্য নির্ণয় করো যদি আমরা বলি, তখন হবে দেশের জন্য হিত, এবং সেটা হবে জন্য যেহেতু আছে, জন্য যেহেতু অনুকারটা আছে, সেই অনুকারের জন্য কি হয়, অনুকার নয়, এটাকে অনুসর্গ বলা হয়। জন্য হলো অনুসর্গ, যেটা শব্দের পরে বসে বা আগেও বসে। দেশের পরে বসেছে, হিতের আগে বসেছে, সেই অনুসর্গ আছে বলে সেটা নিমিত্ত তৎপুরুষ সমাস হয়ে যাবে, দেশের জন্য হিত। তো সেই জন্য এটা হচ্ছে আমাদের ব্যাসবাক্য, আর দেশহিত হচ্ছে সমস্ত পদ। চলে যাচ্ছি দেখো সমস্যমান পদের সংজ্ঞায়। যে সমস্ত পদগুলির সাহায্যে সমস্ত পদটি গঠিত হয়, যে সমস্যমান পদগুলির সাহায্যে সমস্ত পদটি গঠিত হয় তাকে বলা হয় সমস্যমান পদ। যে সমস্ত পদগুলির সাহায্যে সমস্ত পদটি যে পদগুলো বাক্যে থাকছে সেইগুলোর সাহায্যে তো সংক্ষিপ্ত করে তারপর তো সমস্ত পদটি আসছে, সেটাকে আমরা বলছি তাকে আমরা সমস্যমান পদ বলছি। দেখো, যেমন দেশ হিত, এই দুটো হলো এখানে দেশের জন্য হিতে, দেশ আর হিত হচ্ছে সমস্যমান পদ। জন্য এখানে অনুসর্গ, এটাকে ধরা হচ্ছে না, ওটার কিন্তু সাপোর্টে মানে পার্সপেক্টিভে এসছে, মানে হচ্ছে দেশের জন্য হিত, মানে দেশের জন্যই তো কাজটা হচ্ছে, বা দেশের নিমিত্তে হিত করা, হিত অহিত, হিত মানে ভালো কাজ, অহিত মানে খারাপ কাজ। তো দেশের জন্য কাজটা, জন্য শব্দটা না এলে দেশ হিত শব্দটা আসতো না।
দেখো পূর্বপদ আর পরপদ আশা করি বুঝতে পেরেছো। কোনটা পূর্বপদ মানে আগের পদ, আর কোনটা পরপদ মানে পরের পদ। পরপদের আরেক নাম হলো উত্তরপদ। দেখো ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য কাকে বলে? ব্যাস বাক্যের অপর আর এক নাম হয়ে যাচ্ছে বিগ্রহ বাক্য। বিগ্রহ বাক্য বা ব্যাস বাক্য কি না, সমাসের অর্থ বোঝানোর জন্য যে ব্যাখ্যামূলক বাক্যাংশ গঠন করা হয় তাকে বলা হয় ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। সমাসের অর্থ বোঝানোর জন্য যে ব্যাখ্যামূলক বাক্যাংশ গঠন করা হয় তাকে বলা হয় ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। দেশহিত, দেশহিত হচ্ছে সমস্ত পদ, দেশের জন্য হিত হলো ব্যাস বাক্য। আচ্ছা, সমাসের বিভিন্ন প্রকারভেদ আছে, যেমন কী কী ধরনের সমাস হয়? এক হলো দ্বন্দ্ব সমাস, দুই হলো তৎপুরুষ সমাস, তিন হলো কর্মধারয় সমাস, চার হলো বহুব্রীহি সমাস, আর পাঁচ হলো দ্বিগু সমাস। এই পাঁচটা সমাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো ক্ষেত্রে যে কোনো পরীক্ষাতেই এই পাঁচটা সমাস ইম্পর্টেন্ট। এছাড়াও কিছু সমাস আছে, যেমন নিত্য সমাস আছে, বাক্যাশ্রয়ী সমাস আছে, এছাড়াও আছে অলোপ সমাস, অব্যয়ীভাব সমাস। এইগুলোর মধ্যে নিত্য সমাস, বাক্যাশ্রয়ী সমাস আর অবশ্যই অব্যয়ীভাব সমাসটাও কিন্তু পড়ে রাখতে হবে বা জেনে রাখতে হবে, সেখান থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। চলে যাচ্ছি সরাসরি দ্বন্দ্ব সমাসে। দ্বন্দ্ব সমাস কি? যে সমাসে পূর্বপদ ও পরপদ উভয় পদের অর্থই প্রধান হয়ে উঠছে তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। যদি এমন প্রশ্ন আসে যে কোন সমাসে দুটো পদেরই অর্থ প্রধান হয়ে উঠছে, উত্তর হবে দ্বন্দ্ব সমাসে, পূর্বপদ আর পরপদ প্রধান হয়ে উঠছে। যেমন যদি আমরা বলি হাটে বাজারে, হাটে বাজারে ব্যাস বাক্য কী হবে? হাটে ও বাজারে। দ্বন্দ্ব সমাসে সবসময় একটা করে সংযোজক অব্যয় যুক্ত হয়, যেটা হলো ও, ঠিক আছে? হাটে ও বাজারে। আমরা এবার সবসময় কি হয় দ্বন্দ্ব সমাসে, হাট আর বাজার তো একই, সুতরাং একই ধরনের, সেই জন্য এটাকে বলা হয়ে থাকে মানে একই সমার্থক, মানে দ্বন্দ্ব সমাস বলা হয়ে থাকে। দ্বন্দ্ব সমাসেরও আবার ভাগ আছে, সমার্থক দ্বন্দ্ব সমাস, বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস, বিভিন্ন ভাগ আছে। যেমন দিন ও রাত যদি আমরা বলে থাকি, দিন ও রাত হচ্ছে ব্যাস বাক্য, দ্বন্দ্ব সমাসটা হয়ে যাচ্ছে সমস্ত দ্বন্দ্ব, এটা দ্বন্দ্ব সমাস, এবং দ্বন্দ্ব সমাসের পদ সমস্ত পদটি হচ্ছে দিন রাত। তেমনই হাটে ও বাজারে ব্যাস বাক্য আর সমস্ত পদ হচ্ছে হাটে বাজারে। দিয়ে দিল হাটে বাজারে কী ধরনের সমাস, ব্যাস বাক্য নির্ণয় করো। হাটে বাজারে দ্বন্দ্ব সমাস, ব্যাস বাক্য হলো হাটে ও বাজারে, এবং সংযোজকমূলক অব্যয় হচ্ছে এখানে ও। দেখো বিশেষ্য ও বিশেষ্যের মধ্যে কিন্তু দ্বন্দ্ব সমাস হয়, যেমন গুরু শিষ্য, গুরু বিশেষ্য, শিষ্য বিশেষ্য, তাহলে গুরু ও শিষ্য হচ্ছে দ্বন্দ্ব সমাস। গুরু ও শিষ্য ব্যাস বাক্য, এটা হলো গুরু ও শিষ্য, দ্বন্দ্ব সমাসটা হবে গুরু ও শিষ্য, মানে ব্যাস বাক্যটা হবে। লতা পাতা, লতা ও পাতা, দিন রাত, দিন ও রাত। বিশেষণ ও বিশেষণের মধ্যে হয়, সর্বনাম সর্বনামের মধ্যে হয়, ক্রিয়াপদ ক্রিয়াপদের মধ্যে দ্বন্দ্ব সমাস হয়। প্রশ্ন আসতেই পারে যে কার কার মধ্যে দ্বন্দ্ব সমাস হয়। দেখো অবশ্যই কিন্তু বিশেষ্য আর বিশেষণের মধ্যে দ্বন্দ্ব সমাস হবে না। বিশেষ্য বিশেষ্যের মধ্যে হবে, সর্বনাম সর্বনামে হবে, বিশেষণ বিশেষণে হবে, ক্রিয়াপদ ক্রিয়াপদে হবে। যেমন পণ্ডিত ও মূর্খ, পণ্ডিত মূর্খ, ধনী ও দরিদ্র, ধনী দরিদ্র, তুমি ও আমি, তুমি আমি, সর্বনাম সর্বনাম। চলা ফেরা, চলা ও ফেরা, এগুলো ক্রিয়াপদ। চলে যাচ্ছি সমার্থক দ্বন্দ্ব। সমার্থক আগেই হাটে বাজারে উদাহরণ দিচ্ছি, আর একটা বলছি চিঠিপত্র, চিঠি ও পত্র, চিঠিও যা পত্রও তাই, তো সমার্থক দ্বন্দ্ব। বিপরীতার্থক দ্বন্দ্বের দুটো উদাহরণ দিই, যেমন পাপ পুণ্য, পাপ ও পুণ্য হয়ে গেল, পাপ পুণ্য। সাদা কালো, সাদা ও কালো। আচ্ছা, এবার চলে যাচ্ছি কর্মধারয় সমাস। দেখো কর্মধারয় সমাস কি? বিশেষ্য পদের সাথে বিশেষণ বা বিশেষণ পদের সাথে বিশেষ্য পদের যে সমাস হচ্ছে তাকে আমরা কর্মধারয় সমাস বলছি। কর্মধারয় সমাসকে আবার 5 রকম ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সাধারণ কর্মধারয়, 2 মধ্যপদলোপী কর্মধারয় সমাস, 3 উপমান কর্মধারয় সমাস, 4 উপমিত কর্মধারয় সমাস, আর 5 হচ্ছে উপকর্মধারয় সমাস। এই প্রত্যেকটা কর্মধারয় সমাস কিন্তু ইম্পর্টেন্ট, 5টাই ইম্পর্টেন্ট। সাধারণ কর্মধারয় সমাসটা কি না, যে কর্মধারয় সমাসে পূর্বপদ ও পরপদ বিশেষ্য বিশেষণ বা বিশেষণ বিশেষ্য হয় তাকে সাধারণ কর্মধারয় সমাস বলে। বিশেষণ ও বিশেষ্য, যেমন বিশেষণ আগে থাকছে, বিশেষ্য পরে থাকছে। মোট কথা বিশেষণ ও বিশেষ্য মানে হচ্ছে পূর্বপদরা বিশেষণ হবে, পরপদরা বিশেষ্য হবে, আর বিশেষ্য বিশেষণ মানে পূর্বপদরা বিশেষ্য হবে, পরপদরা বিশেষণ হবে। যদি আমি বলি মহান যে রাজা, মহানটা এখানে যেহেতু রাজার গুণ প্রকাশ করছে,
কেমন রাজা, মহান রাজা, সেই জন্য এটা বিশেষণ পূর্বপদ, আর রাজা হলো বিশেষ্য পরপদ। তাহলে বিশেষণ আর বিশেষ্যের মধ্যে হচ্ছে মহান যে রাজা হয়ে যাচ্ছে মহারাজা, এটা হলো সাধারণ কর্মধারয় সমাসের উদাহরণ। আর একটা দিচ্ছি, যেমন নবপল্লব। নবপল্লব হবে নব যে পল্লব, অর্থাৎ নতুন যে পল্লব অর্থে পাতা, নতুন যে পল্লব বা নব যে পল্লব, সেটা হলো নবপল্লব, সাধারণ কর্মধারয় সমাস। বিশেষণ বিশেষণের মধ্যেও কিন্তু হয়ে থাকে, যেটা হলো যেমন ধরো নীল লোহিত, নীল অথচ লোহিত। এবার অথচ এই যে একটা অব্যয় ঢুকে গেল, অথচ এটা কিন্তু থাকবে। যেমন নীল হচ্ছে একটা বিশেষণ, কি মানে কোনো রং বোঝাচ্ছে, আর লোহিত মানে লাল, সেটাও রং বোঝাচ্ছে। সেক্ষেত্রে বিশেষণ বিশেষণের মধ্যে আমাদের হচ্ছে দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব না, কর্মধারয় সমাস, সাধারণ কর্মধারয় সমাস, নীল অথচ লোহিত। হৃষ্টপুষ্ট, যে হৃষ্ট সে পুষ্ট, এটাও হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস। বিশেষ্য বিশেষ্যের মধ্যে হচ্ছে ঠাকুর মশাই, ঠাকুর যিনি ঠাকুর তিনি মশাই, সেটাও হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস। এইগুলো সাধারণ কর্মধারয় সমাস। এবং মধ্যপদলোপী কর্মধারয় সমাস হচ্ছে, আজকে কর্মধারয় সমাস পর্যন্তই আলোচনা করব, বাকি পরের ভিডিওয়ে থাকবে বাকি সমাসগুলোর উপর আলোচনা। সমাস তো অনেক বড়, সেই জন্য বিভিন্ন পার্টে ভাগ করে আলোচনা করব। দেখো, মধ্যপদলোপী কর্মধারয় সমাস হচ্ছে সিংহাসন, মানে মাঝের পদরা লোপ পাবে। সিংহাসন অর্থে সিংহ চিহ্নিত যে আসন, তাকে আমরা সিংহাসন বলে থাকি, সেই জন্য এখানে চিহ্নিতটা লোপ পাওয়ার পর হয়ে গেছে সিংহাসন। এটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আচ্ছা, জয়ধ্বনি, জয় সূচক যে ধ্বনি বা জয় সূচক ধ্বনিকে আমরা বলি জয়ধ্বনি, সূচকটা এখানে নেই, তাই হয়ে গেছে জয়ধ্বনি, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। উপমান কর্মধারয় সমাস হচ্ছে যে কর্মধারয় সমাসে উপমানের সঙ্গে সাধারণ বর্ণবাচক পদের সমাস হয় তাকে উপমান কর্মধারয় সমাস বলে। উপমানের সঙ্গে সাধারণ বর্ণবাচক পদের সমাস হয় তাকে উপমান কর্মধারয় সমাস বলে। যেমন তুষার শুভ্র, যেটা হলো তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র। দেখো এখানে ন্যায় যে শব্দটা, এটা কিন্তু তুলনাবাচক। ন্যায় যখন থাকে, ন্যায় বা মতো যদি থাকে, সেটা কিন্তু তুলনাবাচক শব্দ হয়ে থাকে। তুষার হলো এখানে, তুষার অর্থে বরফ, এটা বিশেষ্য পদ। শুভ্র তো সাধারণ ধর্ম, সাধারণ বর্ণবাচকের হচ্ছে, আগেই বলা হয়েছে উপমান কর্মধারয় সমাসে। শুভ্র অর্থে সাদা, বরফও সাদা, আর যে জিনিসটাকে করা হচ্ছে মানে যার সাথে তুলনা করা হচ্ছে সেই জিনিসটাও সাদা, ঠিক আছে? সেই জন্য শুভ্র সাধারণ বর্ণবাচক শব্দটা একমাত্র উপমান কর্মধারয় সমাসেই থাকে। দেখো আরেকটা উদাহরণ দিই, বজ্র কঠিন। বজ্রের ন্যায় কঠিন, মানে কঠিন যদি বলা হয় যে মেয়েটির হৃদয় বজ্রের ন্যায় কঠিন, মানে হৃদয় অর্থে পাষাণ, মানে কঠিন হৃদয় বোঝাচ্ছে, হৃদয়কে বোঝাচ্ছে। তো সেই হৃদয়টাও কঠিন আর বজ্রটাও কঠিন, সেই জন্য সাধারণ বর্ণবাচক শব্দ এখানে হয়ে পদ শব্দ না, পদ হয়ে উঠছে কঠিন, আর বজ্র এখানে হয়ে উঠছে বিশেষ্য, আর ন্যায় হচ্ছে তুলনাবাচক শব্দ। তুলনাবাচক আর সাধারণ ধর্ম, এই সাধারণ বর্ণবাচক পদ, এই দুটোই কিন্তু উপমান কর্মধারয় সমাসে থাকছে। বজ্রের ন্যায় কঠিন হবে উপমান কর্মধারয় সমাস। এবার দেখো, তোমাদের উপমান কর্মধারয় সমাসে সাধারণ ধর্মের উল্লেখ থাকছে, কিন্তু উপমিত কর্মধারয় সমাসে কি থাকছে? দেখো সেখানে কিন্তু থাকছে না। উপমিত কর্মধারয় সমাসে কিন্তু ন্যায় মানে সাধারণ ধর্মের উল্লেখ থাকে না, সাধারণ বর্ণবাচক শব্দের উল্লেখ থাকে না। তুলনাবাচক শব্দটা কিন্তু উপমিত কর্মধারয় সমাসে থাকে। যেমন উদাহরণ দিচ্ছি, দেখো পুরুষ সিংহের ন্যায়, মানে পুরুষ হলো সিংহের মতো, এখানে কিন্তু সম্পূর্ণ বলেই দিচ্ছে কার মতো, হ্যাঁ, সেখানে কিন্তু আলাদা করে সাধারণ বর্ণবাচক, এখানে সিংহ তো সিংহই হয়, সিংহ আর আলাদা করে কোনো সাধারণ সিংহ মানে সাধারণ বর্ণবাচক অর্থে যেমন হচ্ছে কোনো রং বোঝানো বা মানে কোনো একটা অনুভূতি বোঝানো বা কোনো একটা ওই যে কঠিন তরল এই ব্যাপারগুলো বিষয়গুলো, কিন্তু সিংহ তো সিংহই হয়। তো বলেই দিচ্ছে পুরুষটা সিংহেরই মতো, পুরুষ সিংহের ন্যায়, তুলনাবাচক শব্দটা আছে। এটা হলো উপমিত কর্মধারয় সমাস। যেমন দেখো বিশেষ্য পদ হচ্ছে পুরুষ আর সিংহ হচ্ছে বিশেষ্য, দুটোর মধ্যেই হচ্ছে পুরুষ সিংহ, পুরুষ সিংহ হলো পুরুষ সিংহের ন্যায়। আর একটা বলে দিচ্ছি, দেখো এখানে পুরুষ হলো উপমেয়, পুরুষকে তুলনা করা হচ্ছে সিংহের সাথে, যাকে তুলনা করা হচ্ছে সে উপমেয়,
আর যার সাথে করা হচ্ছে সে হলো উপমান, ঠিক আছে? সিংহ হলো এখানে উপমান, তাহলে পুরুষ উপমেয় সিংহের হলো উপমান, আর ন্যায় হলো তুলনাবাচক পদ। আরেকটা দিচ্ছি দেখো, কর পল্লবের ন্যায়। কর পল্লবের ন্যায়, কর অর্থে এখানে হাত, হ্যাঁ, তো কর পল্লব আমরা বলে থাকি, মানে হাতটা পল্লবের মতো। কর পল্লবের ন্যায়, উপমেয় এখানে হচ্ছে কর, পল্লবের অর্থে এখানে পল্লব হলো উপমান, যার সাথে তুলনা করা হচ্ছে, যাকে তুলনা করা হচ্ছে সেটা হলো উপমেয়, যার সাথে হচ্ছে সে হলো উপমান, আর ন্যায় হলো তুলনাবাচক পদ। কর পল্লবের ন্যায় হলো করপল্লব। এই হলো উপমিত কর্মধারায় সমাস। গেল উপমিত কর্মধারায় সমাসে তাহলে আলোচনা, উপমান আর উপমিত আশা করি বোঝা গেছে। রূপক কর্মধারার সমাসটার ডেফিনেশনটা দেখো, যে কর্মধারার সমাসে উপমান আর উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করা হয়, কোনো ভেদাভেদ নেই বা ভেদ কল্পনা করা হচ্ছে না, তাকে অভেদ কল্পনা করা হচ্ছে, তাকে রূপক কর্মধারার সমাস বলা হচ্ছে। যেমন উদাহরণ হচ্ছে শোক রূপ অনল, এটা তো ব্যাস বাক্য, আর সমস্ত পদটা হবে শোকানল, শোকরূপ অনল। আমরা যদি এটাকে শোকানলটাকে সন্ধি বিচ্ছেদ করি তাহলে শোকযুক্ত অনল, শোকযুক্ত অনল হয়ে যায় শোকানল। সেটা বিভিন্ন ফর্মুলা আছে, সেটার আবার স্বরধ্বনির ফর্মুলা আছে, তাই হয়েছে শোকানল। কেন অটা আ হয়ে গেছে? যাই হোক, শোকযুক্ত অনল শোকানল আমরা বলেই থাকি, সন্ধি থেকেও আসছে এবং সমাসেও হচ্ছে শোকরূপ অনল, শোকানল। তো রূপ শব্দটা যখনই থাকবে আইডেন্টিফাই করার সময় অসুবিধা হওয়ার কথা নয়, রূপক কর্মধারায় সমাস হবে। শোকটা যেমন অনলের মতো আগুন। পরেরটা দেখো সুখ সাগর, সুখরূপ সাগর, মানে এতটাই সুখ পুরো সাগরের ন্যায়, সাগরের তো শেষ নেই, সাগরে কত মানে জল, মানে সাগর মানে বুঝতেই পারছো সেই রকম সুখ, অর্থাৎ সুখরূপ সাগর হবে সুখ সাগর। আরেকটা বলি জীবন নদী, আমাদের জীবনটা তো নদীর স্বরূপ বা নদীর মতো বড়ই, ছোট নয়, নদী অনেক বড় নদী, তো সেই নদী জীবনরূপ নদী, এটা ব্যাস বাক্য, সমস্ত পদ হবে জীবন নদী, এটা হলো রূপক কর্মধারায় সমাস। আশা করছি ক্লাসটা বুঝতে কোথাও অসুবিধে হয়নি। যদি ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে দিও। পরবর্তী আলোচনার জন্য অপেক্ষা করো, ভিডিও আসতে চলেছে, পরের সমাসগুলোর উপর আলোচনা করব। সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে দাও, আর অবশ্যই তোমরা কমেন্টস বক্সে জানাও কেমন লাগছে। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ।